আজকের গল্প জনাব মঞ্জিল। গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়। জনাব মঞ্জিল। হাসপাতাল থেকে বের হয়েই মুশকিলে পড়ে গেলাম। চারিদিক ঘন অন্ধকারে আচ্ছন্ন। এদেশে বিখ্যাত আঁধি। হাসপাতাল থেকে স্টেশন মাইল তিনেকের কম নয়, কিন্তু এই অন্ধকারে যখন দুহাত দূরে বস্তু দৃষ্টিগোচর হচ্ছে না, তখন টাঙা খুঁজে পাওয়া অসম্ভব। হাসপাতালে আশ্রয় নেব তাও সম্ভব নয়। 6টায় গেট বন্ধ। কোনো রকমে পথ হাতড়ে হাতড়ে এগোতে লাগলাম, যদি কোথাও কোনো আশ্রয় পাই। হাতে ওষুধের নমুনা ভর্তি ব্যাগ। জীবিকা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। পথেই বাস। ডাক্তারখানা আর হাসপাতাল ঘুরে বেড়াতে হয়। সোনায় সোহাগা। কনকনে বাতাস শুরু হলো। মনে হলো ধারে কাছে কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টি এখানে হলেই দুর্দশার এক শেষ। বেশ কয়েকবার হোঁচট খেলাম। পাথরে ঠোক্কর, গাছের টুকরো ডাল এসে কপালে লাগলো। ঘন অন্ধকারে সাদা মতন কি একটা বস্তু দেখা গেল। খুব কাছে গিয়ে দেখলাম একটা গেট, প্রায় জরাজীর্ণ। পা দিয়ে অনুভব করে বুঝলাম ছোট ছোট নুড়ি বিছানো। লখনৌ শহরে বহু রহিস আদমির পরিত্যক্ত আবাস আছে, যত্নের অভাবে ভগ্ন প্রায়। পাথরের উপর দিয়ে এগোতেই একটা বাড়ি নজরে এলো। একতলা বাড়ি, কিন্তু গরম দেখে মনে হয় একসময় খুবই মজবুত আর সুদৃশ্য ছিল। সুগোল থাম, লতাপাতার নকশা আঁকা। দরজা বন্ধ, ভারী পাল্লার দরজা। ছুটে গিয়ে দরজায় ধাক্কা দিলাম। মাথার উপর আচ্ছাদন চাই, প্রতিকূল আবহাওয়া থেকে নিষ্কৃতি। দুবার ধাক্কা দিতে দরজা খুলে গেল। অন্ধকারে চোখ অভ্যস্ত হয়ে যেতে দেখলাম ছিন্ন ধুলি, মলিন কার্পেট। চারিদিকে কিং খাবের তাকিয়া। তাদের অবস্থা খুবই খারাপ। বাইরের অন্ধকার বোধহয় কিঞ্চিত তরল হয়ে এসেছে, তাই অভ্যন্তরে সবকিছু একটু একটু করে দেখা যাচ্ছে। খুব ক্লান্ত লাগছে, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। একটা তাকিয়া টেনে নিয়ে শুয়ে পড়লাম। বিকালে পেটে পড়েছে শুধু চা আর শীর্ণ দেহে দুটো পাউরুটির টুকরো। ভেবেছিলাম স্টেশনে গিয়ে পেট পুরে রাতের খাবার খেয়ে নেব, কিন্তু বিধি বাদ সাধল। এই দুর্যোগ কখন থামবে ঈশ্বরই জানেন। ঘুমিয়ে পড়ার আগে টের পেলাম ভারী পাল্লার দরজাটা একসময় বন্ধ হয়ে গেছে, তাই বাইরে ঠান্ডা বাতাস আর ভিতরে আসছে না। হঠাৎ নুপুরের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ঝোলানো বাতিদানে অজস্র বাতি, দেয়ালে কম্পমান একটা ছায়া। উঠে বসলাম। প্রথমে ভাবলাম স্বপ্ন ছাড়া আর কি, কিন্তু না। বারবার দুয়াতে চোখ মুছেও সামনের দৃশ্য মুছতে পারলাম না। অনিন্দ্য সুন্দরী এক নর্তকী, বুকে কাঁচুলি, পরনে খাকড়া, নাচের তালে জড়ি বাঁধা বিনুনি দুলছে। সারেঙ্গির আওয়াজ, তবলার বোল। চোখ ফিরিয়ে দেখলাম সবুজ তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন এক বৃদ্ধ। মাথার চুলে দাড়িতে কমলা রঙের কলম, দৃষ্টিতে কলুষ কামনার ছাপ। পলকহীন চোখে নর্তকীর যৌবন জরিপ করছে। বৃদ্ধের সামনে শ্বেত পাথরের রেকাবিতে স্তূপাকৃত বেলফুল। দেয়ালে হেলান দিয়ে বসলাম। একটু পরে নাচ থামল। সারেঙ্গি বাদক আর তবলচি সালাম করে বিদায় নিল। নর্তকী এগিয়ে এসে একেবারে বৃদ্ধের কোলের কাছে বসল। বৃদ্ধ আবেগ কম্পিত কণ্ঠে বলল, কুলসুম, হুজুর, তুমি যে আমার নাচের আসরে আবার আসবে তা আমি ভাবতেও পারিনি। আমি কি না এসে পারি হুজুর?
দুবার ফৈজাবাদে তোমাকে খবর পাঠিয়েছিলাম, তুমি ছিলে না। না হুজুর, আমি মুজরুয়ে গোয়ালিয়র গিয়েছিলাম, ফিরে খবর পেয়েই চলে এসেছি। আজ আমার ভগ্ন দশা কুলসুম, তোমাকে নজরানা দেবার অর্থ আমার নেই। এই ভাঙা মঞ্জিলে মৃত্যুর অপেক্ষা করছি। ওভাবে কথা বলবেন না হুজুর। আপনার সঙ্গে যে আমার টাকা পয়সার সম্পর্ক নয় তা তো আপনি ভালোই জানেন। কিন্তু আমাদের মোহব্বতের সম্পর্ক, এই কথা কেউ বিশ্বাস করবে? কে কি বিশ্বাস করবে তা নিয়ে আমার একটু মাথা ব্যথা নেই। আমি চিরদিন আপনার বাদী। পিয়ারি কুলসুম। বৃদ্ধ নর্তকীকে বুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই বিপর্যয়। দম করে শব্দ, থামের আড়ালে ধোঁয়ার কুণ্ডলী। নর্তকী চিৎকার করে বৃদ্ধের পায়ের কাছে পড়ে গেল। এ কি হলো? কোন দুশ্মন এমন কাজ করলে? বৃদ্ধ নিচু হয়ে কম্পমান হাতে নর্তকের কাঁচুলি খুলে ফেলল। দুটি স্বর্ণাভ পয়োধর, তার মাঝখানে রক্তের ধারা। এই কে আছিস? হাকিম সাহেবকে একবার ডাক। বৃদ্ধের ভীত কণ্ঠস্বর প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। কেউ সাড়া দিল না। নর্তকী ক্রমে নির্জীব হয়ে পড়ল। বৃদ্ধ স্লথ গতিতে বোধহয় অন্তঃপুরের দিকে গেল, কিন্তু বেশি দূর যেতে পারল না। আবার শব্দ, ইয়া আল্লাহ বলে চিৎকার করে মেঝের উপর পড়ে গেল। একটা ছায়া নিঃশব্দে সরে গেল। আমার অবস্থা কাহিল। ক্ষুধার্ত দেহ এমনিতে অবসন্ন ছিল। সামনে দুটি হত্যাকাণ্ড দেখে শরীরের রক্ত শীতল হয়ে গেল। একবার ভাবলাম এই বেলা এখান থেকে পালাই। বাইরে হয়তো এতক্ষণে আধি পরিষ্কার হয়ে গেছে, পথ চলতে কোনো অসুবিধা হবে না। উঠতে গিয়েই থেমে গেলাম। বাইরে মোটরের শব্দ, সিঁড়িতে ভারী বুটের আওয়াজ। একজন ইন্সপেক্টর, সঙ্গে দুজন পুলিশ। একেবারে পিছনে কামিজ পাজামা পরা একটি লোক, ভৃত্য শ্রেণীর বলেই মনে হলো। এই দেখুন হুজুর, কুলসুমের লাশ। কুলসুম একভাবে পড়ে আছে, ঊর্ধ্বাঙ্গে কিছুই নেই। দুটি স্তনের মাঝখানে সোনতের গাঢ় কালো রেখা। ইন্সপেক্টর হাঁটু মুড়ে বসে পরীক্ষা করল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, জনাবের দেহ কই? ওই যে হুজুর, সিঁড়ির উপর, থামের পাশে। ইন্সপেক্টর এগিয়ে গেল, বৃদ্ধের মৃতদেহ পরীক্ষা করল, তারপর প্রশ্ন করল, আচ্ছা, এই বাড়িতে কে থাকে? জানাব, জানাব আর আমি হুজুর। তাহলে গুলিটা করলো কে? তা তো জানি না হুজুর। আমি রসইখানায় ছিলাম। পরপর দুবার বন্দুকের শব্দ শুনেই রসইখানা থেকে উঁকি দিয়ে দেখলাম এই কাণ্ড। আমি আর এদিকে আসিনি, কোতোয়ালিতে খবর দিতে ছুটেছিলাম। তাহলে তোমাকেই গ্রেপ্তার করতে হয় মনসুর। মনসুর ভীতি বিভোর কণ্ঠে বলল, আমাকে? আমি বন্দুক কোথায় পাবো হুজুর? তাছাড়া জনাবকে আমি কেন গুলি করতে যাব? যদি ওই বাইজি মেয়েটা আমার দু চক্ষের বিষ। তাহলে আসমান থেকে গুলি এলো? ইন্সপেক্টর এদিক ওদিক চোখ ফেরাতেই চিন্তিত হয়ে পড়লাম। বাইরের লোক তো আমিই রয়েছি, যদিও আমার কাছে বন্দুক নেই, কিন্তু হত্যাকাণ্ডের পর কোনো আসামি নিজের কাছে হত্যার হাতিয়ার রেখে দেয় না। নিচু হয়ে একটা থামের আড়ালে আত্মগোপন করে রইলাম। ভাগ্য ভালো, আমার দিকে ইন্সপেক্টর নজর পড়ল না। কুলসুম কতদিন এই মঞ্জিলে রয়েছে? আজ বিকেলে এসেছে হুজুর, ফৈজাবাদ থেকে টানা মোটরে। এক রহিস আদমি নামিয়ে দিয়ে গেছে। তোমার মনিবের বাইজি পোষার মতন টাকা করিয়ে আছে এখনো? আমরা তো কিছুই জানি না। যৌবন থেকে দু হাতে ছড়িয়ে ছিটিয়ে সব নষ্ট করেছেন। কিছুই নেই হুজুর, আপনারা ঠিক জানেন। এই পয়সা করির ব্যাপার নয়, তবে মোহাব্বতের ব্যাপার। মোহাব্বত? একটা বুড়োর সঙ্গে নজওয়ানির মোহাব্বত? হ্যাঁ হুজুর, আজ
10 বছর ধরে, কুলসুমের বয়স যখন 16 তখন থেকে। ইন্সপেক্টর হাতের ছড়িটা নিজের প্যান্টে আছড়ালো। তা জব কি বাত? ব্যাপারটা কি? ব্যাপার জানি না হুজুর, শুনেছি দুর্ভিক্ষের সময় একটা গাছের নিচে জনাব কুলসুমকে কুড়িয়ে পেয়েছিলেন। কেউ তাই ফেলে দিয়েছিল। নিজের বাড়িতে আওরাত কেউ না থাকায় কানপুরে বোনের কাছে দিয়েছিল মানুষ করতে। তারপর জনাবের আর খেয়াল ছিল না, শিকার আর শরাবের নেশায় ডুবেছিলেন। বেশ কয়েক বছর পর খবর পেলেন বোনের বাড়ি থেকে কুলসুম পালিয়েছে, বোধহয় কারো হাতছানিতে। জনাব কিন্তু কথাটা বিশ্বাস করেননি। আমাকে বলেছিলেন, সব বাজে কথা মনসুর, আমার বোনকে তো আমি চিনি, নিশ্চয় পয়সার লোভে কুলসুমকে কারো কাছে বিক্রি করে দিয়েছে। তার বছর 2 পর কুলসুম এসেছিল। আমি তখন জনাবের কাছে বসে তার পা টিপে দিচ্ছি। বিশ্বাস করুন হুজুর, আমার মনে হলো বেহেস থেকে হুড়ি এসে দাঁড়ালো। মানুষের দেহে এত রূপ হয় হতে পারে আমার জানা ছিল না। জনাব প্রশ্ন করলেন, কে? আমি কুলসুম। কুলসুম? কুলসুম কে? জনাব স্মৃতি হাতড়েও কিছু পেলেন না। চিনতে পারলেন না হুজুর? এই নাম তো আপনারই দেওয়া। এই দেহ গাছতলা থেকে আপনি তুলে এনেছিলেন। ও কুলসুম, তুমি? এতদিন পরে তুমি এলে। আপনাকে একটা প্রশ্ন করতে, সেদিন কেন আমায় বাঁচিয়েছিলেন হুজুর? যদি দেহই বাঁচিয়েছিলেন, তবে সে দেহ পবিত্র রাখার ভার নেননি কেন? পবিত্র রাখার ভার? কিন্তু তুমি তো স্বেচ্ছায় আমার বোনের কাছ থেকে পালিয়ে গিয়েছিলে। হ্যাঁ, গিয়েছিলাম কারণ এছাড়া আমার অন্য কোনো পথ ছিল না। আপনার বোন আমাকে দিয়ে ব্যবসা করতে চেয়েছিলেন, তাই পালিয়েছিলাম। কিন্তু পালিয়েও নিজেকে বাঁচাতে পারিনি হুজুর। মেয়েদের দেহই তাদের বড় শত্রু। আর একজনের হাতে পড়লাম। অনেক চেষ্টা করে নিজেকে রক্ষা করতে পারলাম না। আজ আমি পাইছি হুজুর, নজরানা নিয়ে গান গাই, নাচি, দেহ বিক্রি করি। তুমি আজ থেকে এখানেই থাকো কুলসুম, আমার কাছে। সেই থেকে কুলসুম রয়ে গেল। আমি জনাবের কাছে অনেক দিন রয়েছি। তার ধাত আমার খুব চেনা। আমি দেখতাম যখনই কুলসুম কাছে এসে বসতো, জনাবের চোখের কোণে রক্ত জমত। তার মানে আমি বুঝি, তার মানে দেহের তৃষ্ণা, উচ্ছল যৌবনকে ভোগ করার স্পৃহা। তারপর কি হলো? সবচেয়ে আশ্চর্যের কথা হুজুর, মেয়েটাও মুসলিম। জানাবের দেহে যেন নতুন যৌবন ফিরে এলো। ওদের ব্যাপার থেকে আমারই লজ্জা করত। কুলসুম কিন্তু থাকলো না। কুলসুমকে তবিয়ত করার খাওয়াবার সামর্থ্য জানাবের ছিল না। কুলসুম চলে যেত, টাকা পয়সা রোজগার করে আবার ফিরে আসতো। তাহলে কুলসুমই তোমার জনাবকে পুষতো? আগে সেরকমই। তাহলে মনে হচ্ছে কুলসুমের কোনো বাবুই বোধহয় কাজ করেছে, প্রতিহিংসা নিয়েছে। ইন্সপেক্টর কিছুক্ষণ কি ভাবল, তারপর সঙ্গের পুলিশ দুজনকে বলল, এই, লাশ উঠিয়ে নিয়ে চলো। তারপর মনসুরের দিকে ফিরে বলল, শোনো, তুমি এ মঞ্জিল ছেড়ে কোথাও যাবে না। বাইরে পুলিশ মোতায়েন করে রাখলাম, পালাবার চেষ্টা করে মুশকিলে পড়বে কিন্তু। এত দুঃখ, এত ভয়ের মধ্যেও কৌতুক অনুভব করলাম। জাদ্রের পুলিশ কুলসুমের যৌবন পুষ্পিত অনিন্দিত দেহ কাঁধে ফেলে নিল, আর একজন পুলিশ জনাবের দেহ তুলে নিয়ে গেল। আমি নির্জীবের মতন বসে, সব অনুভূতির ঊর্ধ্বে। পুলিশরা বোধহয় বাইরে থেকে দরজা খুলে রেখেছে। কনকনে ঠান্ডা বাতাস, ভোরের বাতাস। ঠিক করলাম আরও পুলিশ হাঙ্গামা হওয়ার আগেই পালিয়ে যাব। যথেষ্ট শীত বস্ত্র সঙ্গে নেই, কিন্তু প্রাণের দাম এসব কিছুর চেয়েও বেশি। ব্যাগ হাতে উঠাতে গিয়েই থেমে গেলাম। মনে পড়ে গেল গেটে পুলিশ মোতায়েন আছে। আমি বাইরে যাবার চেষ্টা করলেই ধরা পড়ব। খুট করে শব্দ হতেই চোখ ফেরালাম। অদ্ভুত দৃশ্য। মনসুর সিঁড়ির ধাপে বসেছে, হাতে একটা বন্দুক, দুটো চোখ লাল টকটকে।
গালের মাংসপেশি থরথরিয়ে কাঁপছে। হ্যাঁ, আমি খুন করেছি, বেশ করেছি। কুলসুম আমাকে ভালোবাসেনি, বলেনি আমি তার আসল লক্ষ্য, বুড়ো উপলক্ষ মাত্র। এখন বুঝতে পারছি দিনের পর দিন আমার সঙ্গে ছলনার অভিনয় করেছে। সারা মঞ্জিল ঘুমিয়ে পড়লে নিঃশব্দ চরণে আমার কাছে এসেছে প্রতি রাতে, তারপর আশা বন্ধ করেছে। একদিন আড়ালে যখন জিজ্ঞাসা করলাম কি হলো, আর আশা হয় না যে, কুলসুম দৃষ্টিতে অবজ্ঞার উদয়শূন্য ফুটিয়ে বলছে, এখন আমার দর অনেক বেশি। নজরানা 100 আশরাফি। নকরের এর নজরানা দেবার সাধ্য নেই। নকরের নেই, মনিবের কি আছে? তবে দিনের পর দিন, রাতের পর রাত জানাবের কাছে কেন পড়ে থাকতে? দৈহিক সুখ, মানসিক তৃপ্তি কোনটা তুমি পেতে? এছাড়া আমার কোনো পথ ছিল না। তারপর দুজনকে এই দুনিয়া থেকে হটিয়ে দিতে বাধ্য হলাম। আমি এবার মনস্থির করে ফেললাম, কোনো রকমে গেটের কাছে গিয়ে পুলিশকে খবর দিই, বন্দুক শুদ্ধ আসামি মজুত, তাহলেই সমস্যার সমাধান হবে। উঠতে গিয়েও পারলাম না। দুটি চোখ ঘুমে বুজে আসছে, শরীরের গ্রন্থিতে গ্রন্থিতে অবসাদ। আবার শুয়ে পড়লাম। খুনি ধরার দায়িত্ব আমার নয়, আমি বিদেশি। শেষকালে কোন বিপদের জালে জড়িয়ে পড়ব। চোখ বন্ধ করতে গিয়ে চমকে উঠলাম। আবার বাইরে অনেকগুলো বুটের আওয়াজ। প্রথমে ইন্সপেক্টর, তারপর নীল স্যুট পরা এক ভদ্রলোক, তার হাতে চামড়ার দড়িতে বাঁধা বিরাট আয়তন একটা অ্যালসেশিয়ানই যেন লোকটাকে ঠেলে নিয়ে আসছে। ইন্সপেক্টর হাত দিয়ে দেখালো যেখানে কুলসুমের কয়েক ফোঁটা রক্ত পড়েছিল সেই জায়গাটা। অ্যালসেশিয়ান রক্তের গন্ধ শুকিয়ে উত্তাল হয়ে উঠল। বাঁধন ছেঁড়ার নেশায় দুর্বার। ভদ্রলোক নিচু হয়ে বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে অ্যালসেশিয়ান তীর বেগে ভেতরের দিকে ছুটল। ভেতরে যেতে গিয়েও সিঁড়ির ধাপের কাছে আবার থামল। এখানেও কয়েক ফোঁটা রক্ত। সে রক্তও শুকলো, তারপর সিঁড়ি দিয়ে সজোরে লাফ দিল। উত্তেজনায় সোজা হয়ে বসলাম। বুঝতে পারলাম এখনই অ্যালসেশিয়ান লাফ দিয়ে মনসুরের টুটি কামড়ে ধরে তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসবে, জোড়া খুনের আসামি। কিন্তু না, অ্যালসেশিয়ান বাইরে এসে আবার চক্রাকারে ঘুরতে লাগলো, একটা থাম বেষ্টন করে। তার মার্বেলের মতো নীল চোখ তপতপ করে চলছে, জিভ ঝুলে পড়েছে, বিদ্যুতের মতন ক্ষিপ্র গতি। অ্যালসেশিয়ানের তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে। ভয়ে সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। হঠাৎ যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে? এই বিদেশে সহায় সম্বলহীন অবস্থায় কি করব? কি করে নিজের নির্দোষিতা প্রমাণ করব? যে কোনো খুনের একটা উদ্দেশ্য থাকে। এই বাইজিয়ার বৃদ্ধকে হত্যা করার পিছনে কি উদ্দেশ্য থাকতে পারে? আমি যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অফিসের কাছে লখনৌ এসেছি, যেসব হাসপাতালে আর ডাক্তারদের কাছে গেছি তারাই এর প্রমাণ দেবে। কিন্তু এসব তো পরের কথা। উপস্থিত দুর্ভোগের হাত থেকে আমি কি করে পরিত্রাণ পাব? বুঝতে পারলাম এই ঠান্ডা আবহাওয়াতেও ঘামে আমার সর্বশরীর ভিজে গেল। কি কুক্ষণে যে লখনৌতে পা দিয়েছিলাম। কিন্তু না, অ্যালসেশিয়ান আমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল। দ্রুত পায়ে থামের চারপাশে ঘুরতে লাগলো, তারপর পায়ের নখ দিয়ে থামটা আঁচড়াতে আরম্ভ করল। ইন্সপেক্টরের সঙ্গে যে লোকটি এসেছিল সে বলল, কি ব্যাপার, লুসি এমন করছে কেন? লোকটা এগিয়ে এসে থামটা মনোযোগ দিয়ে পরীক্ষা করল। ইন্সপেক্টরের দিকে চেয়ে বলল, একটা হাতুড়ি পাওয়া যাবে? ইন্সপেক্টর মনসুরকে বলল, এই একটা হাতুড়ি নিয়ে এসো তো। হাতুড়ি? হাতুড়ি কোথায় পাবো হুজুর? কয়লা ভাঙো কি দিয়ে? আগে ইট দিয়ে। কয়লা ভাঙার রোজ দরকারই হয় না, প্রায় তো হোটেল থেকে খানা আসে। ইন্সপেক্টর বলল, ঠিক আছে আমি দেখছি। একটু পরেই ফিরে এলো, হাতে মোটর উঁচু করার জ্যাক। জ্যাকটা দিয়ে ভদ্রলোক আস্তে আস্তে থামের গায়ে ঠুকতে লাগলো। কিছুক্ষণ ঠোকার পরেই থামের গায়ে একটা ফাটল দেখা গেল। ফাটলে চাপ দিয়ে ছোট্ট দরজার মতন সেটা খুলে এলো। ভদ্রলোক ফাটলের মধ্যে হাত ঢুকিয়ে একটা বন্দুক বের করে আনলো। এটা কার বন্দুক? স্পষ্ট দেখলাম মনসুরের মুখ পাংশু, নিরক্ত। কাঁপা গলায় উত্তর দিল,
আগে জনাবের। জনাবের বন্দুক এখানে কেন? জানি না হুজুর। ইন্সপেক্টর বন্দুক খুলে কি দেখলো, তারপর বলল, নল দেখে বোঝা যাচ্ছে এই বন্দুক থেকে কিছু আগে গুলি ছোড়া হয়েছিল। কে ছুটতে পারে? মনসুর বলল, আমার মনে হচ্ছে হুজুর জনাবি কুলসুমকে গুলি করে তারপর নিজে আত্মহত্যা করেছেন। ভদ্রলোক একবার মনসুরের দিকে জ্বলন্ত দৃষ্টিতে দেখল, তারপর বলল, নিজেকে গুলি করে তোমার জনাব আবার এই থামের ফাটলে বন্দুকটা লুকিয়ে রেখেছে? তুমি যা ইচ্ছা তাই বোঝাচ্ছ? জনাবের মাথায় গুলি লেগেছে, তার মানে প্রায় সঙ্গে সঙ্গে মৃত্যু। বন্দুক লুকোবার তার শক্তিও ছিল না, প্রয়োজনও নয়। ইন্সপেক্টর আর ভদ্রলোকটি যখন বন্দুক পর্যবেক্ষণে ব্যস্ত, তখন হঠাৎ অ্যালসেশিয়ানের বিকট আওয়াজ শোনা গেল। আমি চমকে মুখ ফেরালাম। অ্যালসেশিয়ান মনসুরের একটা হাত কামড়ে ধরল। মনসুরের করুণ কণ্ঠ, বাঁচান হুজুর, বাঁচান, এই বিষের বাচ্চা আমাকে শেষ করে দিল। ইন্সপেক্টর এগিয়ে এসে মনসুরের দু হাতে কড়া পরিয়ে দিল। বলল, চলো ফটকে, সেখানে তোমার যা বলবার আমি শুনব। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কেবল একটা কথা মনে হতে লাগলো, এই রাত কি অনন্ত, কিছুতেই শেষ হবে না। রাত শেষ হলেই রাস্তায় বেরিয়ে পড়ব। উঁকি দিয়ে দেখলাম কয়েক মুঠো নক্ষত্র দেখা যাচ্ছে। শীতের কনকনে বাতাস তখনও রয়েছে। তাকিয়ার ওপর মাথা রেখে শুয়ে পড়লাম। শোবার সঙ্গে নিদ্রা। হঠাৎ ঘুম ভেঙে গেল। নূপুরের শব্দ, সারেঙ্গির আওয়াজ। দু হাতে চোখ মুছে উঠে বসলাম। এ কি সম্ভব? আমার চোখ কি আমার সঙ্গে প্রতারণা করছে? সেই এক দৃশ্য। অপূর্ব ছন্দে কুলসাম নেচে চলেছে সারেঙ্গির তালে তালে। জনাব তাকিয়ায় ঠেস দিয়ে সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে নাচের তারিফ করছে। এ কি করে সম্ভব? কোন দৃশ্য ঠিক আগে না পরের? চোখের সামনে যে নারীর হত্যাকাণ্ড দেখলাম, তারপরেও এই নৃত্য কি করে সম্ভব হতে পারে? আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? পকেট থেকে রুমাল বের করে চোখ দুটো ভালো করে মুছে নিলাম। না, সে একই দৃশ্য। বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারলাম না। ঘুমে চোখ জড়িয়ে এলো। নুপুরা সারেঙ্গির শব্দ ক্রমে দুরাগত মূর্ছনার মতন মনে হলো। কয়েকজন লোকে চিৎকারে ঘুম ভেঙে গেল। সকাল হয়েছে। চড়া রোদে সবকিছু স্পষ্ট উজ্জ্বল। সাহাব, সাহাব! চোখ খুলে দেখলাম কয়েকজন লোক আমার দিকে ঝুঁকে রয়েছে। তাদের সাজ পোশাক ঝাড়ুওয়ালা বলেই মনে হলো। উঠে বসলাম। জরাজীর্ণ বাড়ি, অনেক জায়গা ধসে পড়েছে। দেয়ালের ফাঁকে ফাঁকে বট অশ্বত্থের চারা। ওপর দিকে দেখলাম অবারিত আকাশ, ফাঁক নেই। এখানে কি করে এলাম? তাকিয়া নেই, পুরনো কার্পেট, কুলসুম, মনসুর সব উধাও। আমি কোথায়? আমার প্রশ্ন শুনে লোকগুলো পরস্পরের দিকে দেখল। একজন বলল, এখানে এলেন কি করে? লখনৌয়ের লোক ভুলেও এদিকে মারায় না। কেন? আরে জনাব সাহেবের কোঠি। জনাব সাহেব? যে জনাব সাহেবকে তার নৌকার মনসুর গুলি করে মেরেছে? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি জানেন কি করে? কাল রাতে যে আমি দেখলাম নিজের চোখে। আমার কথা শুনে লোকগুলো ফিসফিস করে নিজেদের মধ্যে কি বলা বলি করলো। একটা কথা আমার কানে এলো, বাওড়া। বাওড়া মানে তো পাগল। এরা কি আমার পাগল সাব্যস্ত করলো? কেন বাওড়া কেন? আমি সব দেখেছি। মনসুর জোড়া খুন করেছে জনাব আর বাইজি কুলসুমকে। একজন আমার খুব কাছে এসে আমাকে নিরীক্ষণ করলো। বোধহয় পরীক্ষা করলো শরাবের ঘরে আমি এসব বলছি কিনা। তারপর বলল, ওঠেন সাহাব, নিজের চোখে দেখুন। ভাঙা পাথর ডিঙিয়ে পিছন দিকে এগোলাম। সবুজ উঠোন, উঠোনের মাঝখানে পাশাপাশি দুটো কবর। কবরের মাথায় উর্দুতে কিসব লেখা। লোকটাই বলল, এ দেখুন, এটা জনাব সাহেবের কবর। লেখা রয়েছে জনাব গিয়াসউদ্দিন রিজভী, জন্ম 1854, মৃত্যু 1924। আর এই পাশে দেখুন কুলসাম বাইয়ের কবর, জন্ম জানা নেই, মৃত্যু 1924। বিস্মিত হলাম। তাহলে আমি কি দেখলাম? একজন বলল, খোয়াব। আরেকজন বৃদ্ধ মৌলবী যে ভিড় থেকে সরে এসে দাঁড়িয়েছিল, সে বলল, না না, খোয়াব নয়, এরকম ব্যাপার আগেও ঘটেছে। আমরা আত্মা মানি না, কিন্তু
এসব ঘটনা ব্যাখ্যা করার মতন বুদ্ধিও রাখি না সাহেব। আপনি খুব বেঁচে গেছেন। উত্তর দিতে গিয়ে চমকে উঠলাম। আবার কানে নুপুরের শব্দ ভেসে এলো, সারেঙ্গির সুর। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট তো করবেনই, আর প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপতে ভুলবেন না।